হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়াশোনা করব ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে। তো চলো ক্লাসটা শুরু করি। তো প্রথমেই তুমি যে কোনো একটা পোলার সমযোজী যৌগ অথবা যে কোনো আয়নিক যৌগকে একটা পাত্রের মধ্যে রাখো এবং এটার একটা দ্রবণ তৈরি করো, অর্থাৎ এখানে পানি আছে এবং এটার সাথে একটা ব্যাটারি বা সেল কানেক্ট করে দাও। তো এখানে দুইটা প্রান্ত থাকে, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। ধনাত্মক প্রান্তের সাথে একটা তড়িৎদ্বয় কানেক্ট করো, নেগেটিভ প্রান্তের সাথে একটা তড়িৎদ্বয় কানেক্ট করো। তো বাম পাশের যে তড়িৎদ্বারটা এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড, আর ডান পাশে যে তড়িৎদ্বার থাকবে সেটাকে আমরা বলবো ক্যাথোড। ঠিক আছে, তো এটাকে অ্যানোড বলার কারণ কি? এটাকে অ্যানোড বলার কারণ হচ্ছে এখানে এসে অ্যানায়ন যুক্ত হবে, যেহেতু এটা ধনাত্মক প্রান্ত আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ, সো অ্যানায়ন এসে এখানে যুক্ত হবে। আর এটাকে ক্যাথোড বলার কারণ এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এখানে ক্যাটায়ন এসে যুক্ত হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে ক্যাথোড। তো তুমি যখন ব্যাটারি কানেক্ট করে দিয়েছো তখন এই যে কোনো একটা লবণ নাও, ধরো এখানে সোডিয়াম ক্লোরাইডের লবণ আছে, এটাকে যখন হচ্ছে তুমি ব্যাটারি কানেক্ট করছো তখন এটার তড়িৎ বিশ্লেষণ হবে, তড়িৎ বিশ্লেষণ হয়ে এটা ভেঙে যাবে, ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ হবে। যেমন এটা হচ্ছে সোডিয়াম প্লাস আর এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, মানে ক্লোরিন মাইনাস। তো এটা ক্লোরিন মাইনাস, এটা যে অ্যানোডে যুক্ত হবে, আর এটা সোডিয়াম প্লাস এটা যে ক্যাথোডে যুক্ত হবে। তো এটাই তো কোনো সমস্যা নেই। কিন্তু ধরো তুমি একই সাথে একটা না দিয়ে অনেকগুলো যৌগ তুমি এখানে মিক্স করছো, তো কোনটা যে মানে বুঝতেই পারতেছো যে এখানে হচ্ছে ক্যাটায়ন থাকলে এখানে যুক্ত হবে, অ্যানায়ন থাকলে এখানে যুক্ত হবে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে কোন ক্যাটায়ন আগে যুক্ত হবে, কোন ক্যাটায়ন পরে যুক্ত হবে, অথবা কোন অ্যানায়ন আগে যুক্ত হবে এবং কোন অ্যানায়ন পরে যুক্ত হবে। তো এটা জানার জন্যই মূলত আমাদের দেখতে হবে ধাতুর সক্রিয়তা সিরিজ। তো চলো দেখে আসি কেমন জিনিসটা। ধাতুর সক্রিয়তা সিরিজ, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকগুলো আছে, সো এটা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখা লাগবে, তাছাড়া এটা মনে রাখাটা একটু কষ্টকর হবে। তো ধাতুর সক্রিয়তা সিরিজটা কেমন? এখানে অনেকগুলো ধাতু আছে সিরিয়ালি। তো উপরে যে ধাতুটা সেটা সবচেয়ে বেশি সক্রিয়, তুমি যতই নিচে যাবা ধাতুর সক্রিয়তা কমতে থাকবে, এভাবে কমতে 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 এখানে এসে সবচেয়ে কম হবে। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি দেখি আসো। একটা ছন্দ, ছন্দটা হচ্ছে এরকম: লিকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে, ক্যাডেট কোনি সোনা পদক পাবে, হাই কা পুরুষ হাজি আজ পেটাবে আমায়। ঠিক আছে, তো এই ছন্দর মানেটাও এরকম নাই, বাট এটা তুমি মনে রাখতে পারবা, এভাবে তুমি মনে রাখতে পারো সব। দেখো, লি থেকে হচ্ছে লিথিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, না এখানে দুইটা আছে, কাতে হচ্ছে সিএ, এটা হচ্ছে ক্যালসিয়াম, না হচ্ছে এনএ সোডিয়াম। ম্যাকগাইভার থেকে ম্যাগনেসিয়াম, এলো থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম, জ্যানো থেকে হচ্ছে জিঙ্ক, ফিরে এখান থেকে হচ্ছে ফেরাম বা আয়রন, ক্যাডেট এখান থেকে সিডি মনে রাখবা ক্যাডমিয়াম। আর কোনিতে হচ্ছে দুইটা ধাতু আছে, একটা হচ্ছে সিএ আর একটা হচ্ছে এনআই। বুঝছো? তো এখানে আসলে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সিও হবে, এখানে হচ্ছে কোবাল্ট বোঝাচ্ছে। আর নি থেকে হচ্ছে নিকেল। সোনা হচ্ছে এসএন বা এটাকে টিন বলে। পদক পাবে এখান থেকে মনে রাখবা পিবি বা প্লাম্বাম। হাইতে হচ্ছে হাইড্রোজেন। পুরুষ থেকে মনে রাখবা সিইউ বা কপার। হাজি এইচজি, এটা থেকে কি মনে রাখতে পারবো মার্কারি বা পারদ যেটা। আজ এখান থেকে মনে রাখতে পারো এজি থেকে হচ্ছে সিলভার। পেটাবে হচ্ছে পিটি বা প্লাটিনাম। আর আমায় থেকে মনে রাখবা এইউ, যেটা হচ্ছে গোল্ডের ফর্ম অরাম বলে। ঠিক আছে, তো এইভাবে তুমি সিরিয়ালি দেখো এখানে লেখা আছে, এগুলো তুমি মনে রাখতে পারো। প্রথমটার হচ্ছে সবচেয়ে বেশি, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে এবং শেষটায় সবচেয়ে কম। তো আমি যদি এটা সিরিয়ালের নিচে লিখি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে: লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, ক্যাডমিয়াম, আর এটা হবে হচ্ছে সিও, কোবাল্ট। ঠিক আছে, নিকেল, টিন, প্লাম্বাম, হাইড্রোজেন, কপার, তারপর হচ্ছে মার্কারি, তারপর হচ্ছে সিলভার, প্লাটিনাম, তারপর হচ্ছে গোল্ড। এখন এটা ভালো করে খেয়াল করো, দেখো এখানে H2 হাইড্রোজেন, এটা কিন্তু আসলে অধাতু। ঠিক আছে, অধাতু হয়েও এখানে একটু ধাতুর সক্রিয়তার মধ্যে এটা আমরা লিখছি, তো এটার একটা বিশেষ ব্যাপার আছে। ঠিক আছে, হাইড্রোজেনের উপরে যেগুলো দেখতেছো এগুলোর সক্রিয়তা অনেক বেশি হয় ধাতুর, উপরেরটা সব থেকে বেশি, এভাবে একটু কম কম, এভাবে কম। কিন্তু আর হাইড্রোজেনের নিচে যেগুলো আছে এগুলোর সক্রিয়তা হচ্ছে সব থেকে কম, একদমই অরামের সক্রিয়তা একদমই কম হয়ে থাকে। ঠিক আছে, তো এখন এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। দেখো, ধাতুর সক্রিয়তা সিরিজে আমরা কিছু বৈশিষ্ট্য দেখব। ঠিক আছে,
তো প্রথমে বলছি যে সক্রিয়তা সিরিজে যারা উপরে অবস্থিত সেটা হচ্ছে সেই ধাতুটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, আর সক্রিয়তা সিরিজে যারা হচ্ছে নিচে অবস্থিত সেই ধাতুটি কম সক্রিয়। এখন হচ্ছে এই যে হাইড্রোজেনের নিচে বলছি, হাইড্রোজেনের উপরেগুলো অনেক বেশি সক্রিয় আর নিচেরগুলো অবস্থিত ধাতুগুলো সবচেয়ে কম সক্রিয় হয়ে থাকে। এখন আমি যে তোমাকে বললাম তড়িৎ বিশ্লেষণ যখন তুমি করবা, যখন একাধিক ভিন্ন প্রকৃতির আয়ন থাকবে, তাহলে এখন প্রশ্ন হতেই পারে যে কোনটা আগে যে যুক্ত হবে। ওই যে আমি তোমাকে ফার্স্টে দেখিয়েছিলাম। তো এক্ষেত্রে মনে রাখবা যেটা হচ্ছে কম সক্রিয় সেটা সেই আয়নটা আগে চার্জ মুক্ত হবে। আগে চার্জ মুক্ত হওয়ার মানে কি, সেটা আগে যুক্ত হবে, যুক্ত হয়ে গেলে একটা তখন তো চার্জ থাকলো না, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। এখন ক্যাটায়নের যেরকম আমরা একটা ক্রম দেখলাম সেরকম অ্যানায়নেরও ক্রম আছে। এই ক্রমটা এভাবে আমরা ছন্দের সাহায্যে মনে রাখতে পারি। সেটা হচ্ছে না আসা কবে আইলো হাই, না থেকে হচ্ছে নাইট্রেট, সা এখান থেকে হচ্ছে সালফেট, কবে এখান থেকে দুইটা মনে রাখতে পারো, ক্লোরাইড আয়ন ব্রোমাইড আয়ন। আর আইলো, আইলো থেকে হচ্ছে আয়োডাইড আয়ন, আর হাইতে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এইটাও সেম, উপরের থেকে নিচে যাবে, উপরের সক্রিয়তা সবচেয়ে বেশি, নিচে গেলে সক্রিয়তা সবচেয়ে কম, ঠিক আছে। তো এইখানে দেখো এমসিকিউ আছে কিছু, নিচের কোনটি আগে চার্জ মুক্ত হবে। তো আমরা কি বললাম, আগে চার্জ মুক্ত কারা হবে, যাদের হচ্ছে সক্রিয়তা কম তারাই তো আগে যুক্ত হচ্ছে তড়িৎ দ্বারে যায়, তাই না। তো এক্ষেত্রে এই চারটার মধ্যে দেখো এখানে হচ্ছে হাইড্রোক্সিল হচ্ছে সক্রিয়তা সবচেয়ে কম, তো এটা অ্যান্সার হবে হাইড্রোক্সিল। নিচের কোনটি আগে ক্যাথোডে যাবে, এটাও সেম, যেটা সক্রিয়তা সবচেয়ে কম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। এই চারটার মধ্যে তুমি যদি খেয়াল করো, দেখো দেখো অ্যালুমিনিয়াম এটার অবস্থান হচ্ছে সব থেকে নিচে আছে এইগুলোর মধ্যে। তো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। একইভাবে তুমি যদি পরের এমসিকিউটা খেয়াল করো, বলছে নিচের কোনটি অধিক সক্রিয় ধাতু। তো আমি যে সক্রিয়তার সিরিজ লিখে দিয়েছি সেখানে দেখবা এই চারটার মধ্যে ম্যাগনেসিয়াম হচ্ছে সবচেয়ে উপরে আছে, তো এটার অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। ওকে, তো এটা আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখব, যেমন সক্রিয়তা সিরিজে অবস্থিত প্রত্যেকটি ধাতুটি একটি পরীক্ষালব্ধ জারণ মান ও একটি পরীক্ষালব্ধ বিজারণ মান আছে। তুমি যেগুলো ধাতু পেয়েছো এখানে প্রত্যেকটারই একটা নির্দিষ্ট জারণ মান এবং একটা হচ্ছে বিজারণ মান থাকে। তো এই জারণ মানটাকে বলা হয় হচ্ছে জারণ বিভব, আর বিজারণ মানটাকে বলা হচ্ছে বিজারণ বিভব, ঠিক আছে, বিভব। তো এটার একক তুমি অবশ্যই বুঝতেছো, ভি, যে ভোল্টেজে ভি একক থাকে সেটা। এখন প্রতিটা ধাতুরই জারণ এবং বিজারণ বিভবের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। তার মানে একটা ধাতুর জারণ মান যেটাই হবে সেটার বিজারণ মান হবে তার মান একই, বাট চিহ্নটা হবে ডিফারেন্ট। তো জারণ মান যদি প্লাস হয় বিজারণ মান হবে সেমটাই কিন্তু মাইনাস। এখন জারণ মান যদি মাইনাস হয় তাহলে বিজারণ বিভবটা হবে হচ্ছে প্লাস, ঠিক আছে। আর এটা মনে রাখবা, যার জারণ বিভব বেশি তার বিজারণ বিভব কম, এবং যার জারণ বিভব কম তার বিজারণ বিভব বেশি। এই যে বললাম জারণ যদি প্লাস হয় বিজারণ হবে মাইনাস, প্লাস মানে বেশি, মাইনাস মানে কম। আবার জারণ যদি মাইনাস হয় তাহলে হচ্ছে বিজারণ হবে প্লাস, তাহলে জারণ যদি কম হয় বিজারণ হবে বেশি, মানে দুইটা হচ্ছে উল্টা। আর জারণ আর বিজারণ এই দুইটা প্রক্রিয়া হচ্ছে পরস্পরের বিপরীত। তো হচ্ছে এটা হচ্ছে আমরা সক্রিয়তা সিরিজের সাথে কীভাবে কানেক্টেড সেটা আমরা দেখব। আমরা যে সক্রিয়তা সিরিজটা দেখছিলাম, সক্রিয়তা সিরিজের যেগুলো উপরে অবস্থিত সেগুলো কি বেশি সক্রিয় ধাতু। তো ধাতুর কাজ কি, ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তো যে ধাতু যত বেশি সক্রিয় সে তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই না। তাহলে যেটা বেশি সক্রিয় ধাতু সেটা বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর একটা কথা তুমি মনে রাখবা, আমরা জারণ জিনিসটা কি, জারণ মানে হচ্ছে সারণ, মনে রাখতে পারো ইলেকট্রন যে ছেড়ে দেয় বা ত্যাগ করে সেটা হচ্ছে জারণ। তো যেটা বেশি সক্রিয় ধাতু সেটা বেশি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, ঠিক আছে, তাহলে এটার জারণ হবে বেশি। তাহলে বলতে পারি সক্রিয়তা সিরিজে যারা উপরে অবস্থিত ধাতু সেগুলো বেশি সক্রিয়, সেটা আমরা জানি। তাহলে বেশি সক্রিয় ধাতু হলে এর জারণটা বেশি হবে, আর জারণ মানে হচ্ছে জারণ বিভব বেশি। আর মনে রেখো জারণ আর বিজারণ হচ্ছে উল্টা, যার জারণ বেশি তার বিজারণ কম, বিজারণ বিভব কম। সেমভাবে বলা যেতে পারে এটা হচ্ছে ভালো বিজারক। মানেটা কি, জারণটা কি, জারণ হচ্ছে প্রক্রিয়ার নাম, যেই প্রক্রিয়ায় যেটা জারিত হচ্ছে এটা হচ্ছে অবস্থা, জারিত হচ্ছে। আর জারণটা সৃষ্টি করতেছে বিজারক, যে পদার্থ জারিত করতেছে আরেকজনকে সেটাই হচ্ছে বিজারক। তার মানে এই তিনটা কথা আসলে একই, জারণ, জারিত বা বিজারক। তার মানে যেটাই জারণ বেশি হচ্ছে সেটা হচ্ছে ভালো বিজারক বলতেই পারি আমরা অবশ্যই, ঠিক আছে। একইভাবে বিজারণটা কেমন, বিজারণ এটা হচ্ছে প্রক্রিয়ার নাম, আর বিজারণ হচ্ছে বিজারিত হচ্ছে, এটা হচ্ছে অবস্থা। আর তাহলে এটা বিজারণটা করাচ্ছে কে, সেটা হচ্ছে জারক।
ঠিক আছে, তো বলতেই পারি বিজারণ, বিজারিত, জারক এই তিনটা কথাই হচ্ছে আসলে একই। আর এটা হচ্ছে এটা উল্টা, এটা ইলেকট্রন ত্যাগ ছিল, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখি সক্রিয়তা সিরিজের নিচে অবস্থিত ধাতু। তো আমরা দেখছি এটা হচ্ছে কম সক্রিয়। কম সক্রিয় হলে কি জারণ বিভব কম হবে, এটা কম ধাতু, তার মানে এটা হচ্ছে অধাতু ধর্ম বেশি হয়ে যাচ্ছে। তখন অবশ্যই বুঝতেছ তাহলে জারণ বিভব তাহলে কম হবে। ঠিক আছে, ইলেকট্রন অত সহজে ত্যাগ করতে পারবে না, বিষয়টা এরকম। তাহলে জারণ বিভব যদি কম হয়, বিজারণ বিভব উল্টা, বিজারণ বিভব হচ্ছে বেশি হবে। তাহলে এটার দেখো জারণ বিভব কম, বিজারণ বিভব বেশি। বিজারণ বিভব যদি বেশি হয়, বিজারণ আর হচ্ছে জারক হচ্ছে একই জিনিস, তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা ভালো জারক। তাহলে যখন ভালো জারক হচ্ছে, জারক কি হয়, এটা হচ্ছে বিজারিত, তাহলে বলতে পারি এটা হচ্ছে বিজারিত হওয়ার প্রবণতাও বেশি থাকে। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট। আবার দেখো 6 নম্বর পয়েন্টটা, হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতু আর হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতু, এদের মধ্যে কী কী পার্থক্য হচ্ছে দেখি। একটা জিনিস খেয়াল রেখো, মানটা আমি দেখছি হাইড্রোজেনের উপরেগুলো জারণ বিভব বেশি হয়, সেটা কেমন হয়, তাহলে অবশ্যই পজিটিভ হয়। আর তাহলে জারণ বিভব যদি পজিটিভ হয় তাহলে মনে রাখবা বিজারণ হচ্ছে তার উল্টা। এখানে যদি পজিটিভ হয় বিজারণ বিভব হবে তার উল্টা, মানে নেগেটিভ, মাইনাস। তাহলে হাইড্রোজেন নিচে অবস্থিত, সেটা জারণ বিভব হচ্ছে নেগেটিভ। যদি এটা মাইনাস হয় তাহলে বিজারণ বিভব অবশ্যই হবে পজিটিভ। তার মানে উপরে যে ক্রমটা ছিল, এই ক্রমটা উপরের থেকে নিচে সিরিয়ালি কমে যাচ্ছিল। তো প্রথমটার সবচেয়ে বেশি প্লাস ছিল, এভাবে কমতে কমতে আমি বলছিলাম হাইড্রোজেনের সাথে সম্পর্কিত। তো হাইড্রোজেনে এসে জারণ বিভব ও বিজারণ বিভব দুইটাই হয়ে যাচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, 0 ভোল্ট হয়। এখন এটার উপরেগুলো প্লাস থাকে, তাহলে এটার নিচে গেলে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে সবগুলো। তাহলে বলতে পারি হাইড্রোজেনের নিচে গেলে জারণ বিভব মাইনাস, তাহলে বিজারণ বিভব উল্টা প্লাস। এখন এগুলো সক্রিয়তা অনেক বেশি হয়, সো এটা কি করতে পারে, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এখন এটা সক্রিয়তা যেহেতু কম হয়, তো এটা হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। ঠিক আছে, তো আমরা হচ্ছে দেখি দুইটা বিক্রিয়া দেখি। দেখো জিঙ্কের সাথে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম, বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। ঠিক আছে, দেখো জিঙ্কটা হাইড্রোজেনের উপরে অবস্থিত। সক্রিয়তা সিরিজ তুমি যদি খেয়াল করো দেখবা জিঙ্কটা অবস্থান হচ্ছে হাইড্রোজেনের উপরে, তার মানে জিঙ্কটা হচ্ছে হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়। তাহলে অবশ্যই এটা হচ্ছে এই যে HCl অ্যাসিড এখান থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। তাহলে এখানে হচ্ছে জিঙ্ক, এখানে হাইড্রোজেন জায়গায় আসলে জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে, আর এখানে H2 হিসেবে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন 2 নাম্বারটা, তুমি যদি কপারের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, কপারের অবস্থান হচ্ছে যে আমরা চার্ট দেখছিলাম, সেই চার্টে কপারের অবস্থান হাইড্রোজেনের নিচে। তুমি যদি চার্টটা খেয়াল করো, হাইড্রোজেনের নিচে হচ্ছে কপার। তাহলে এটা এই সেল থেকে হাইড্রোজেনকে অপসারণ করার ক্ষমতা নাই বা প্রতিস্থাপন করার ক্ষমতা নাই, সো এটা হচ্ছে বিক্রিয়া হবে না। ঠিক আছে, তো এই যেখানে চারটা আমি লিখছি, লিথিয়াম, তারপর হচ্ছে সিলভার, এটা হচ্ছে কপার, এটা হচ্ছে জিঙ্ক, এগুলোর জারণ এবং বিজারণ মান বিভব কত হবে সেটা বইতে দেওয়া আছে। এই ভ্যালুগুলো তোমরা মনে রাখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। তো এটা তোমরা হচ্ছে হাজারি স্যারের বইয়ের 596 পেজে পেয়ে যাবা। তো এটা অবশ্যই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পড়ে ফেলতে পারো। তো এখন আমরা অ্যানোড ও ক্যাথোড সংক্রান্ত কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে এখন অ্যানোড ও ক্যাথোড, তুমি কোনটাকে অ্যানোড বানাবা কোনটাকে ক্যাথোড বানাবা। ধরো তোমার কাছে দুইটা তার আছে, একটা হচ্ছে কপারের তার বা একটা কপারের তড়িৎ তার, আরেকটা আছে ধরো আয়রনের তড়িৎ তার। তো তুমি কোনটাকে অ্যানোডে বসাবা কোনটাকে ক্যাথোডে বসাবা। তো এখন তোমার এটা কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি তুমি দুইটার যে কোনোটা বসালেই জিনিসটা তৈরি হয়ে যাবে, মানে তড়িৎ বিশ্লেষণ হবে, বাট জিনিসটা কিন্তু ভালো হবে না। তুমি যদি প্রপার একটা ভালো লেভেলের একটা হচ্ছে বানাইতে চাও বা তড়িৎ বিশ্লেষণ করতে চাও, সেক্ষেত্রে তোমার কিছু অ্যানোড এবং ক্যাথোডের নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিটাই আমরা দেখব। তো অ্যানোড কারা, আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, অ্যানোড এখানে হচ্ছে স্বরেও বা স্বরেয়া আছে, এখানে ক আছে। তো তুমি যখন ছোটোবেলায় হচ্ছে বর্ণ শিখছো, কোনটা আগে শিখছো, স্বরেও বা স্বরেয়া নাকি ক? তো অবশ্যই তুমি এটা আগে শিখছো। তো তুমি এভাবে মনে রাখতে পারো যে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ পড়ছি, উপরেরগুলো যেটা প্রথমে আছে, প্রথমে হাইড্রোজেনের উপরেগুলো, এগুলো হচ্ছে অ্যানোডে যাবে, আর যেগুলো হচ্ছে পরে আছে সেগুলো হচ্ছে ক্যাথোডে যাবে। অ হচ্ছে আগে, ক হচ্ছে পরে, তুমি এভাবে মনে রাখতে পারো। তাহলে অধিক সক্রিয় ধাতুটি অ্যানোড হিসেবে বেশি উপযোগী। ঠিক আছে, যে ধাতুগুলো বেশি সক্রিয় সেটাই হচ্ছে অ্যানোড হিসেবে বেশি সক্রিয় হবে। মানে দুইটা ধাতু তোমাকে দিয়ে দিল, এই দুইটা ধাতুর মধ্যে তুমি কম্পেয়ার করে দেখবা কোনটা সক্রিয়তা বেশি, সক্রিয়তা সিরিজ থেকে দেখবা, যেটার অবস্থান উপরে হবে সেটাকে তুমি বলতে পারবা যে হচ্ছে অ্যানোড, আর যেটার অবস্থান নিচে সেটাকে তুমি বলতে পারবা ক্যাথোড। ঠিক আছে, তো এখন দেখো বেশি জারণ বিভব সম্পন্ন ধাতু অ্যানোড হিসেবে বেশি উপযোগী। এই যে বলছি যেটা সক্রিয়তা বেশি সেটা জারণ ঘটবে বেশি, তুমি তো অবশ্যই দেখছো। তাহলে যেটার বেশি জারণ বিভব সম্পন্ন সেটাকে আমরা অ্যানোডে বসাবো। আবার যেটা ক্যাথোড মানে কম সক্রিয়, সেটা অবশ্যই কম জারণ বিভব সম্পন্ন, বিজারণ বিভবের বেশি থাকে, পড়ছি আমরা। তাহলে
কম জারণ বিভব সম্পন্ন ধাতুই হচ্ছে ক্যাথোড হিসেবে বেশি উপযোগী। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার সম্ভাবনা। প্রতিস্থাপন বিক্রিয়া দিবে কিনা, এই যে আমরা একটু আগে জিনিসটা দেখছি, জিনিসটা কেমন, জিঙ্কের সাথে যদি কপার সালফেটে আমরা বিক্রিয়া দিই, দেখো জিঙ্ক আর কপার এই দুটার মধ্যে তুমি যদি সক্রিয়তা সিরিজটা দেখো ধাতুর, দেখবা যে জিঙ্কের অবস্থান কপারের থেকে উপরে, বলা যায় জিঙ্কটা হচ্ছে কপারের থেকে বেশি সক্রিয়। তো এই দুটার মধ্যে যদি বিক্রিয়া দেয় এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে বলতেই পারি এখানে হচ্ছে জিঙ্ক এই কপারকে প্রতিস্থাপন করতে পারবে, তাহলে তৈরি হবে জিঙ্ক সালফেট, আর এখানে হচ্ছে কপারটা বের হয়ে কপারটা আলাদা থাকবে। তা আমরা বলতেই পারি এদের মধ্যে বিক্রিয়া সম্ভব। কেন বিক্রিয়া সম্ভব হচ্ছে, আমি যার সাথে বিক্রিয়া করতেছি এখানে জিঙ্কটা এই কপারের থেকে বেশি সক্রিয়, তাই বিক্রিয়া হচ্ছে। এখন উল্টাটা যদি করতাম, আমি এই কপারটা যদি এখানে নিতাম আর এটা যদি জিঙ্ক সালফেট নিতাম, তাহলে বলো তো বিক্রিয়া কি হবে? তুমি যদি ধাতুর সক্রিয়তা সিরিজটা দেখো তাহলে দেখবা যে জিঙ্কের সক্রিয়তা বেশি, কপারের সক্রিয়তা কম। তাহলে যেহেতু জিঙ্কের সক্রিয়তা বেশি আর কপারের কম, তাহলে কপার জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারবে না। তো বলতেই পারি এখানে বিক্রিয়াটা হচ্ছে অসম্ভব। তো এটাকে আমরা যদি একটু ভাষায় লিখি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করতে পারবে, এই যে বললাম, আর হচ্ছে কম সক্রিয় ধাতু অধিক সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করতে পারবে না। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে পাত্রের সংরক্ষণ। তুমি যে কোনো একটা যৌগকে পাত্রে সংরক্ষণ করতে চাচ্ছ, তুমি এখন কখন সংরক্ষণ করতে পারবা? তো আমাদের সংরক্ষণ করার উদ্দেশ্য কী? জিনিসটা যাতে অপরিবর্তিত থাকে, তাই না? আমি যেমন রাখছি একটা পাত্রে সেটা যাতে তেমনই থাকে। তো এটা কখন হবে? আচ্ছা ধরো তোমার পাত্র তো কিছু একটা ধাতুর তৈরি ভাই, এখন যদি এমন হয়ে যায় যে পাত্রে রাখছো ওই জিনিসটা পাত্রের সাথে বিক্রিয়া করে ফেলছে, তাহলে তো জিনিসটা সংরক্ষণ হলো না, তোমার বিক্রিয়া করে অন্য কিছু তৈরি হয়ে গেল। তাহলে সংরক্ষণ তখনই করা যাবে যখন কোনো বিক্রিয়া ঘটবে না, অর্থাৎ তুমি যে পাত্রে রাখছো সেই পাত্রের ধাতু আর তোমার যে যৌগ বা যে ধাতু রাখছো সেটা দুইটার মধ্যে কোনো বিক্রিয়া ঘটবে না, সেক্ষেত্রেই কেবলমাত্র সংরক্ষণ করা যাবে। আর যদি এরকম হয় যে বিক্রিয়া ঘটে যায় তাহলে কি হবে, পাত্রে সংরক্ষণ করা যাবে না। আর বিক্রিয়া না ঘটলে পাত্রে সংরক্ষণ করা যাবে। তাহলে এটা আমরা কিভাবে বুঝতে পারি? দেখো, কম জারণ বিভব বিশিষ্ট পাত্রে অধিক জারণ বিভব বিশিষ্ট ধাতব দ্রবণ সংরক্ষণ করা যাবে। কেন এভাবে বুঝলাম? দেখো, কম জারণ বিভব বিশিষ্ট পাত্র মানে কি? মানে হচ্ছে সক্রিয়তা কম। আমি দেখছি সক্রিয়তা বেশি থাকলে জারণ বিভব বেশি হয়, এখানে কম জারণ বিভব মানে সক্রিয়তা কম। এরকম পাত্রে তুমি যখন অধিক জারণ বিশিষ্ট দেখো অধিক জারণ বিশিষ্ট ধাতব দ্রবণ মানে কি? অধিক জারণ মানে অধিক সক্রিয় ধাতু। তার মানে তুমি যখন কম সক্রিয়, দেখো কম সক্রিয় পাত্রে তুমি রাখছো অধিক সক্রিয়, তাহলে এই অবশ্যই একে প্রতিস্থাপন করতে পারবে না, তার মানে বিক্রিয়া হবে না, নো রিয়াকশন। কিন্তু তুমি যদি বেশি জারণ বিভব বিশিষ্ট পাত্রে কম জারণ বিভব বিশিষ্ট ধাতব দ্রবণ রাখো বা সংরক্ষণ করো, যখন তুমি পাত্রটাই বেশি সক্রিয় তখনও এই বিক্রিয়াকে এটা প্রতিস্থাপন করতে পারবে। তার মানে এটা হচ্ছে তুমি যেরকম রাখছো সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা তোমার পরিবর্তনশীল হবে, ঠিক আছে, একইটা থাকবে না। তাহলে অবশ্যই এভাবে সংরক্ষণ করা যাবে না। তো এটা নিয়ে যদি বইয়ের থেকে আরেকটু দেখতে চাই, দাঁড়া বইটা দেখাচ্ছি। আচ্ছা, তুমি বইতে দেখো, বইয়ের হচ্ছে 585 পেজ, হাজারিসারের বই। তো তুমি দেখো এখানে ধাতুর সক্রিয়তা সিরিজটা দেওয়া আছে, উপরেরগুলো বেশি সক্রিয়, নিচেগুলো বেশি কম সক্রিয়। তো আমরা যে ছন্দটা বলছি এখানে হচ্ছে ছন্দের বাইরে কিছু যৌগ বা কিছু মৌল এখানে অ্যাড হয়েছে, যেমন কিছু ধাতু, যেমন দেখো এখানে হচ্ছে পটাশিয়ামের নিচে এখানে হচ্ছে বেরিয়াম অ্যাড হবে, অ্যালুমিনিয়ামের নিচে ম্যাঙ্গানিজ অ্যাড হবে, আর জিঙ্কের নিচে হচ্ছে ক্রোমিয়াম অ্যাড হবে। এই তিনটা তোমরা অবশ্যই অ্যাড করে নেবা। এখন দেখো, লিথিয়াম থেকে সোডিয়াম এই কয়টা ধাতু এতটাই বেশি সক্রিয় যে এটা হচ্ছে যে লিকুইড পানি আছে ওয়াটার, তো এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করার ক্ষমতাটা রাখে, ঠিক আছে। এটা অনেক বেশি সক্রিয় হয়, এত সক্রিয় থাকে, আর হচ্ছে তুমি চাইলে সোডিয়ামকে তুমি হচ্ছে ছুরির মাধ্যমেও কাটতে পারবা, এগুলো অত্যন্ত বেশি সক্রিয়, ঠিক আছে। আর এই লিথিয়ামের থেকে তুমি যদি হচ্ছে ক্যাডমিয়াম পর্যন্ত এই পর্যন্ত নাও, এরা কি করতে পারে, এরা হচ্ছে স্টিম H2O মানে গ্যাসিয়াস, যেটা হচ্ছে গ্যাস মনে করো বাষ্প হয়ে গেছে, সেখান থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারার ক্ষমতাটা রাখে, ঠিক আছে। আর তুমি যদি হাইড্রোজেনের উপরে সবগুলোকে নিয়ে চিন্তা করো, এরা তুমি আগেই দেখছি যে এরা হচ্ছে অ্যাসিড থেকে বা যে কোনো একটা অ্যাসিড ধরো, এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে H2কে প্রতিস্থাপন করতে পারে, এরা ক্ষমতা রাখে। কিন্তু যারা H2 এর নিচে অবস্থিত তারা কি করে, তারা কিন্তু কোনো মানে হচ্ছে ধরো কোনো অ্যাসিড বা যে কোনো কিছু থেকে হাইড্রোজেনকে অপসারণ করার ক্ষমতা রাখে না, ঠিক আছে। তো এই ছিল আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ। তো তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি এই চ্যাপ্টার অন্যান্য টপিকের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা।